আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের অনলাইন ক্লাস দেখতেছেন সকলকে আমাদের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমরা রসায়নের উপরে চতুর্থ অধ্যায়ের পড়াগুলা করছি এবং ইতিপূর্বে একটা ক্লাস গিয়েছে এই অধ্যায়ের উপরে। আমরা সেই আলোকে তার পরবর্তী অংশ দ্বিতীয় ক্লাস করব। ক্লাসের শুরুতে আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা অবশ্যই তোমাদের রসায়ন বইয়ের চতুর্থ অনুশীলনী বের করে সঙ্গে নিয়ে বসবে। বইটি, কাগজ, কলম, মার্কার, ইতিপূর্বে বলছিলাম হাইলাইটারটাও সংখ্যা রাখবে, কারণ যেগুলো আমরা পড়বো সেগুলো যেন তোমরা এখান থেকে জ্ঞানমূলক বা অবজেক্টিভ অনুধাবন এই সব কিছুর জন্যই দাগিয়ে নিতে পারো। যদিও তোমরা ইতিপূর্বে জানিয়েছো যে অবজেক্টিভ বিষয়ের উপরে একটু ক্লাস নেওয়ার জন্য আসলে রসায়নের উপরে অবজেক্টিভের ক্লাস নিতে গেলে আমাদের তো বইয়ের রিডিং পড়ে দিয়ে বোঝানো লাগে, কিন্তু এইভাবে তো আমাদের অনলাইনে পড়ানো সম্ভব না। যে কিভাবে আমরা যদি গাণিতিক বিষয় হয়, গাণিতিকের অধ্যায়গুলো হলে অবশ্যই শিখিয়ে দেওয়া হবে যে গণিতের কিভাবে অনুপরমাণু সংখ্যা নির্ণয় করব বা কিভাবে আমরা মোলারিটি নির্ণয় করব। গাণিতিক বিষয়গুলো তোমাদেরকে অবজেক্টিভের সংক্ষিপ্ত নিয়মগুলো শিখিয়ে দেওয়া যাবে। যখন আমরা এই ক্লাসগুলো করব তখন সেগুলো দেখানো যাবে। কিন্তু যেটা আমাদের বইয়ের থিওরি বিষয় সেটি তো আমাদের বইয়ে অবশ্যই সেটি আমাদের ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট তথ্য যে লাইনগুলো আছে সেই লাইনগুলো অবশ্যই হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখতে হবে। কারণ সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই তোমাদের বইটি সঙ্গে রাখবে। তো এসো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা ক্লাসের মাঝে হয়তোবা একটু দ্রুত পড়িয়ে চলে যাব। তোমরা তো ভিডিওতে দেখবে, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে একটু পজ দিয়ে বা একটু স্লো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের খুব একটি সমস্যা হবে না। তো এসো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আমাদের দেখো কি কি টপিকস আমরা পড়বো, এখানে লেখা আছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। যেহেতু আমাদের অধ্যায়টি ছিল পর্যায় সারণী, আমরা গত ক্লাসে পর্যায় সারণীর পটভূমি এবং এ বিষয়ে বেশ কিছু তথ্য আমরা পড়েছিলাম। তোমরা গত ক্লাস দেখে তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে, না হলে কিন্তু সামনের তথ্যগুলো মিস করবে। আজ আমরা করব পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তোমরা দেখো পাশে আমাদের একটি পর্যায় সারণী অঙ্কন করা আছে। এই পর্যায় সারণীটা মূলত আমাদের এই জাতীয়, আমরা যেটি বাজারে কিনতে পারবে, তোমাদের বইয়ে একটি ছবি আছে সেটা কিন্তু কালার করে দেওয়া আছে, এসে অনেক সুন্দর করে তোমাদের বোঝার জন্য সহজ। আমাদের এখানে বেশ কিছু, শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা এখান থেকে জানবো যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি কি আছে। আমাদের পর্যায় সারণীর প্রথমে আগে জানতে হবে যে পর্যায় সারণী জিনিসটা কি। এটি হচ্ছে আমাদের একটি চার্ট। এই চার্টের ভিতরে কি থাকবে, কিছু আমাদের কলাম থাকবে। কলাম কয়টি থাকবে আমাদের এখানে দেখো, এই যে প্রতিটাকে বলছে আমরা এক একটা কলাম। তাহলে এই একটি কলাম, তাহলে এই কলাম 1 2 3 4 5 6 এভাবে আমাদের 18 পর্যন্ত কলাম আছে। তাহলে কি বললাম, পর্যায় সারণীতে কলাম সংখ্যা কয়টি? 18টি। এই কলামগুলোকে বলি আমরা গ্রুপ বা শ্রেণী। আর কিছু আছে আমাদের দেখো ভূমির সাথে সমান্তরাল, আনুভূমিক। তাহলে আনুভূমিক যে রেখাগুলো আছে, আনুভূমিক যে ঘরগুলো আছে, এগুলোকে বলছি আমরা পর্যায়। তাহলে পর্যায় আমাদের কয়টি? 1। দেখো এই পর্যায়ে আমাদের দুটি মাত্র বক্স আছে, একটি দুটি, মাঝে কিন্তু সকলেই ফাঁকা, মাঝে 16টি ঘর আমাদের নাই। তাহলে প্রথম পর্যায়ে আছে আমাদের দুটি ঘর। এটা আছে আমাদের 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে দেখো আছে 8টি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আছে 2 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর পর্যায়ে দুটিতে আমাদের 8টি করে ঘর আছে। এরপর আছে আমাদের চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে দেখো আমাদের এখানে কয়টি আছে, মোট এই মাথা থেকে শুরু করে ওই 18 পর্যন্ত। তাহলে মোট কয়টি ঘর? 18টি। তাহলে চতুর্থ এবং পঞ্চম একই, এখানে আমাদের 18টি ঘর, এখানেও দেখো 18টি ঘর। এরপর আমাদের আসছে ষষ্ঠ এবং সপ্তম। ষষ্ঠ এবং সপ্তম এখানে আমাদের 1 থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত, 1 থেকে শুরু করে 18 পর্যন্ত।
মাঝখানে দেখো আমাদের 3 নম্বর গ্রুপ বা 3 নম্বর এই যে কলাম, এই 3 নম্বর শ্রেণী কলাম গ্রুপ যেটাই বলো, এখানে দেখো আমাদের 15টি করে মৌল এক জায়গাতেই অবস্থান করা আছে। এটা কেমন? আমাদের কাছে একটি বইয়ের মতো। তুমি একটি বই কল্পনা করতে পারো যে আমাদের যে কোনো একটি বই, দেখো তো এই যে আমি যদি বলি যে আমাদের এই বক্সের এই বইয়ের এখানে কয়টা পৃষ্ঠা আমরা দেখতে পাই, আমরা কিন্তু একটা পৃষ্ঠাই দেখতে পাচ্ছি। তো দেখো এর ভিতরে কিন্তু আরো পৃষ্ঠা আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন ধরে নাও যদি আমরা প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা করে ছড়িয়ে রাখতাম, তাহলে সবগুলো পৃষ্ঠাই দেখা যেত। আমাদের এখানে এই সমস্যাটার কারণে যদি আমি এক জায়গাতেই সবগুলো মৌলকে জায়গা দিই, এই যে একটা বক্সের উপরে যদি আমি 15টি মৌলকে লিখি, তাহলে শুধু উপরে যে মৌলটি থাকবে সেটাই দেখা যাবে, নিচেরগুলো একটিও দেখা যাবে না। সেই কারণে আমরা কি করেছি, এইখানে যে 15টি মৌল আছে এই 15টি মৌলকে আমরা নিচে আবার একটি ছক করে দেখিয়েছি। এখানে আছে 15টি, এইভাবে 15টি। তাহলে এই প্রথম ঘরে আছে 15টি মৌল, সেটা আমাদের কত থেকে শুরু, 57 নম্বর থেকে 71 পর্যন্ত। এটাকে আমরা বলছি ল্যান্থেনাইট সিরিজ। এটা হচ্ছে 57 নম্বর পর্যায়ে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71। এই মোট আছে 15টি মৌল এই একটা বক্সের উপরে আছে। আবার ঠিক নিচে 89 থেকে 103 এই হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। এটির নামকরণ করা হয়েছে কিভাবে, আমাদের এই 57 নম্বর মানে এই যে 15টি মৌলের যে একটা গ্রুপ, এটির প্রথম মৌলের নাম হচ্ছে ল্যান্থেনাইট, ল্যান্থেনাম, তার নাম অনুসারে এটা বলা হয়েছে ল্যান্থেনাইট সিরিজ। এটি হচ্ছে আমাদের অ্যাক্টিনাম প্রথম মৌল, তার নাম অনুসারে আমরা গ্রুপের নাম বলছি কি অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে এই 15টি মৌলকে আমরা 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে একই জায়গাতে অবস্থান দিয়েছি। তাহলে এই 15টি আর বাকি থাকলো আরো 17টি, এই মোট হচ্ছে আমাদের কয়টি হলো 32। তাহলে এই 32টি মৌল আমাদের এই 6 নম্বর পর্যায়ে অবস্থিত। আবার কি 7 নম্বরেরটাও ঠিক একই রকম নিয়ম, এখানে আছে আমাদের 15টি আর বাকি আছে আরো 17টি, এই মোট হচ্ছে 32টি মৌল, সেটিও আমাদের এই 7 নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে আমরা এটি একটি বৈশিষ্ট্য পেলাম যে আমাদের বৈশিষ্ট্য কি পেলাম, আমরা বলছি যে আমাদের 6 এবং 7 নম্বর গ্রুপে 32টি করে মৌল অবস্থিত। দেখো তাহলে এটা আমাদের একটি বৈশিষ্ট্য পেলাম। আরো কি কি বৈশিষ্ট্য আছে, আমাদের এই যে 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো অবস্থিত, 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ধর্ম একই ধরনের। 2 নম্বর গ্রুপে যে মৌলগুলি অবস্থিত তাদের ধর্ম একই ধরনের, মানে কি ধর্মের মিল থাকবে। একই গ্রুপে যে মৌলগুলো অবস্থিত থাকবে তাদের ধর্মের আমরা মিল পাবো। আবার একই পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের কিন্তু ধর্মের কিছু পার্থক্য পাবো। এই পার্থক্যগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন একটু আমরা বোঝার জন্য বলি যে আমাদের কোন একটি পর্যায়ে বাম দিকে যে মৌলগুলো থাকবে তাদের আকার আকৃতি, তাদের যে মানে পারমাণবিক ব্যাসার্ধ, তাদের আয়নীকরণ শক্তি, বিভিন্ন রাসায়নিক ধর্ম, তাদের কি হবে বাম থেকে ডান দিকে যতই যাব একই পর্যায়ে অবস্থিত, কিন্তু বাম থেকে যতই ডান দিকে যাচ্ছে ততই দেখবো যে আমরা তাদের ধর্মের কিছু পার্থক্য পেয়ে যাব। তো এগুলো হচ্ছে তাদের একটি বৈশিষ্ট্য যে একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য একই ধরনের, কিন্তু একই পর্যায়ে অবস্থিত মৌলগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য ভিন্ন হতে মানে কিছুটা পরিবর্তনশীল, পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এটা আমাদের একটি বৈশিষ্ট্য। এখন দেখো আমাদের 1 নম্বর গ্রুপে মোট মৌল 1 নম্বর যে গ্রুপটা আছে, দেখো আমাদের এখানে একদম 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পর্যায় পর্যন্ত বিস্তৃত। তার মানে কি এখানে মোট 7টি মৌল আছে। প্রতিটা ঘরেই কিন্তু আমরা একটি করে মৌলকে অবস্থান দিয়ে থাকি। তাহলে প্রতিটি ঘরে আমাদের একটি করে মৌল দিলে তাহলে আমরা কি পাবো 7টি মৌল। কিন্তু দেখো 2 নম্বর গ্রুপে এই প্রথম ঘরে কিছু নাই, সেখানে তাহলে কয়টা হলো 6টি মৌল অবস্থিত। কিন্তু 3, 4, 5, 6 থেকে শুরু করে আমাদের এই যে 12 পর্যন্ত, মাঝে আমাদের 3 থেকে 12 এই মোট 10টিতে দেখো আমাদের কেমন আছে। 3 নম্বর গ্রুপে দেখো কয়টি মৌল আমাদের 1, 2, আবার এখানে 15, এখানে 15, তাহলে কি 15 আর 15 30, আর এখানে 31, 32, এটা হচ্ছে 3 নম্বর গ্রুপে।
এতগুলো মৌল আর কোনো গ্রুপে নাই। আমাদের 4 নম্বর গ্রুপে দেখো কয়টি মৌল, মাত্র 4টি, 1 2 3 4। 5 নম্বরেও ঠিক একই রকম 4টি করে, প্রতিটাতে আমাদের দেখো 4টি করে মৌল। এই উপরেরগুলো কিন্তু ফাঁকা। তাহলে আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন জাতীয় মানে মৌলের সংখ্যা ভিন্ন ভিন্ন, পর্যায়ে আমাদের মৌলের সংখ্যা ভিন্ন ভিন্ন। এই তথ্যগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো আমাদের অবজেক্টিভে আসে। ঠিক আছে, এইগুলো আমাদের কি পর্যায় সারণী কিছু বৈশিষ্ট্য। এরপর আমরা পাচ্ছি কি ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটি আমাদের সৃজনশীলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড কোশ্চেনগুলো মানে তোমরা যদি পর্যবেক্ষণ করো দেখবা যে প্রতি বছর সকল বোর্ডে আমাদের এই টপিকসের উপর থেকে কিছু প্রশ্ন আসে, যে পর্যায় সারণীতে আমরা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করব। আমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করার জন্য দুটি বিষয় জানতে হবে, একটা হচ্ছে পর্যায় সংখ্যা এবং আরেকটি গ্রুপ সংখ্যা। পর্যায় সংখ্যাটা আমাদের নির্ণয় করা খুবই সহজ। যেমন ধরে নাও আমরা যে কোনো একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরে নাও ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের বলেছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে কি আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি? 12টি। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3s2। দেখো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি চিন্তা করি যে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করব, তাহলে পর্যায় সংখ্যা নির্ণয় করার নিয়মটা কি? আমরা এখানে দেখব সর্বোচ্চ শক্তি স্তর কত ব্যবহৃত হলো। আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে হবে এইটা দেখো কত নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এইটি এবং এইটি দুটি আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এখানে দেখো তৃতীয় শক্তি স্তর। তার মানে কি হলো, আমাদের সবচেয়ে বড় শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। সুতরাং আমরা এখানে লিখব কি তার পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। পর্যায় সংখ্যা কত পেলাম? তৃতীয় পর্যায়। এভাবে আমরা পর্যায়টা নির্ণয় করব। সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের পর্যায় নির্ণয় করার একই নিয়ম। এবার আসছে আমরা গ্রুপ নির্ণয় করব। আচ্ছা, আমরা যখন এইটা একটা পর্যায় নির্ণয় করলাম তৃতীয় পর্যায়, আমরা আরেকটি ধরি, যেমন আমরা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, এটিকে আমরা ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 2p4। তাহলে এখানে কি মোট 8টি হলো না ইলেকট্রন? এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটিও দ্বিতীয় শক্তি স্তর। তার মানে সর্বোচ্চ শক্তি স্তর কত? 2। অর্থাৎ কি হবে, তার যেহেতু সর্বোচ্চ শক্তি স্তর 2, সুতরাং তার পর্যায় সংখ্যা হবে দ্বিতীয়। তাহলে এটা লিখব কি পর্যায় সংখ্যা কত পেলাম? দ্বিতীয় পর্যায়। এবার আসছে আমাদের, তুমি আরেকটা আমরা আরেকটা নিয়ে চিন্তা করি। মনে করো আমাদের আয়রনের কত? 26 ইলেকট্রন সংখ্যা। 1s2 2s2 2p6 3s2 3p6। তোমরা তো ইলেকট্রন বিন্যাস করে কি করবে শিখেছো। 4s2 3d কত হলো? 10 26। আমরা ইলেকট্রন বিন্যাস করে ইতিপূর্বে শিখেছি। আমরা জানি যে আমরা কি করতে হয়, আগে তৃতীয় শক্তি স্তরটাকে আগে লিখি, 4sটাকে পরে লিখি। আমরা ইলেকট্রন বিন্যাস যা হলো সেটাকে লিখলাম। লেখার পর আমরা এখনো দেখবো যে এখানেও ঠিক একই রকম, কিন্তু আমি এখানে কিন্তু ওটাকে চেঞ্জ করাই নাই। কারণ ওটা আমরা পরে ব্যাখ্যা করবো কেন করলাম না। আমরা তাহলে দেখা যাক পর্যায় সংখ্যা কত হবে। প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটি তৃতীয়। সর্বোচ্চ কত পেলাম? দেখো চতুর্থ পর্যায়ে পেয়েছি সর্বোচ্চ। এটি আমাদের আবার তৃতীয়। তাহলে সর্বোচ্চ পর্যায়ে যেটা, সর্বোচ্চ যে শক্তি স্তর সেটি আছে আমাদের পর্যায়। তাহলে পর্যায় সংখ্যা কত? চতুর্থ পর্যায়। এখন দেখো আমরা বলেছিলাম কি পর্যায় সারণীতে যদি কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে চাই ইলেকট্রন বিন্যাস থেকে, তাহলে দুটি বিষয় জানতে হবে, একটি পর্যায় জানতে হবে আর একটি জানতে হবে গ্রুপ। আমাদের পর্যায় নির্ণয় করার জন্য সবগুলো একই নিয়ম, কিন্তু গ্রুপের বিষয়টা আমাদের এক এক মৌলের এক এক নিয়ম আছে তোমাদের বইয়ে 3টি।
তাহলে কি আছে, প্রথম নিয়মটি দেখো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখব তাদের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা s অরবিটালে গিয়েছে। এটা কি সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কি s অরবিটালে গেল না, 3s। তাহলে এই s অরবিটালে যদি j থাকে তাহলে গ্রুপ সংখ্যার নিয়মটি হচ্ছে ওই s এর উপরে যতগুলি ইলেকট্রন আছে ওই s, অন্য s এর উপরে কিন্তু দেখলে হবে না, ওই s এর উপরে যতগুলি ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ সংখ্যা। তার মানে গ্রুপ সংখ্যা কত হবে, কত, এটা আমাদের গ্রুপ 2, ঠিক আছে, 2 নম্বর গ্রুপ। এই যে ইলেকট্রন দুটি আছে সুতরাং এটা 2 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে এটা পর্যায়ে পেলাম তৃতীয়, গ্রুপ পাবো 2। তুমি যখন ইলেকট্রন বিন্যাস তোমাদের বইয়ে যে চিত্রটি আছে দেখো, এখানে ইলেকট্রনের যে আমাদের পর্যায় সারণী, ওই মৌলগুলোর পর্যায় সারণী, ওই পর্যায় সারণীতে দেখবা কি আমাদের একটি আছে 1 নম্বর গ্রুপ, মানে সরি 1 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে এটা হচ্ছে প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপে দেখবা যে আমাদের ম্যাগনেসিয়ামটি অবস্থিত। 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে ম্যাগনেসিয়াম অবস্থিত। তাহলে এরকম ভাবে আমরা যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যাবে তাদের ক্ষেত্রে সব এইভাবেই গ্রুপ নির্ণয় করে আমরা অবস্থানটা নির্ণয় করতে পারব। এটা গেল 1 নম্বরের নিয়ম। এরপর আসছে আমাদের অক্সিজেন। এটি ইলেকট্রন কোথায় গিয়েছে দেখো তো, লাস্ট ইলেকট্রন কি s অরবিটালে গেল, এটি গিয়েছে কোন অরবিটালে, p অরবিটাল। এটা আমাদের 2 নম্বর নিয়ম অনুসরণ করবে। p অরবিটালে গেলে কেমন হবে, p অরবিটালে গেলে দেখতে হবে যেটা কোন অরবিটালের p, দ্বিতীয় অরবিটালের p, দ্বিতীয় অরবিটালের মানে দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল। সুতরাং আমরা দেখব যে তাহলে দ্বিতীয় শক্তি স্তরে p তে যে ইলেকট্রনগুলো গিয়েছে তাহলে দ্বিতীয় শক্তি স্তরে s এ কয়টি ইলেকট্রন আছে সেটিকে আমাদের এখানে এখন খেয়াল করতে হবে। তাহলে এই দুটাকে কি করব, যোগ করব। আমরা কিন্তু প্রথম শক্তি স্তরে আর ফিরে আসবো না, যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল, আমরা দেখব দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটালে তাহলে কয়টা গিয়েছে ইলেকট্রন। তাহলে ওই দ্বিতীয় শক্তি স্তরের s এবং দ্বিতীয় শক্তি স্তরের p এই দুইটাকে আমরা যোগ করব। তাহলে যোগ করব, যোগ করে তার সঙ্গে অটোমেটিক 10 যোগ করব। গ্রুপ কি হবে, দুটি ইলেকট্রন আছে আবার এখানে আছে 4টি, তাহলে 2 যোগ 4 অটোমেটিক 10। সকল p আমাদের যদি লাস্ট ইলেকট্রন p অরবিটালে যায় তাহলে সকল ওই জাতীয় সকল মৌলের জন্য 10 যোগ করতে হবে। তাহলে কত হলো আমাদের 10 আর 4 14 আর 2 16। তাহলে গ্রুপ নাম্বার হবে কত, 16 নম্বর গ্রুপে মৌলটি অবস্থিত। তুমি দেখো তোমাদের যে বই আছে, এখনই ভিডিওটি পজ করবা, পজ করে এখনই মিলিয়ে দেখবা। তুমি এরকম ভাবে আরো 2-3টি মৌলের ইলেকট্রন বিন্যাস নিজে করবা এবং গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার পদ্ধতিগুলো প্র্যাকটিস করে ফেলবে। এরপর আমাদের আসছে কি, আয়রন। এটার আবার দেখো আরেকটা নিয়ম পেয়ে গেলাম। এখানে ছিল লাস্ট ইলেকট্রন s অরবিটালে, এখানকার লাস্ট ইলেকট্রন p অরবিটালে, আবার এখানকার লাস্ট ইলেকট্রন d অরবিটালে ভিন্ন। তাহলে এটা আমাদের 3 নম্বর নিয়ম। যদি d অরবিটালে যায় লাস্ট ইলেকট্রন তাহলে এটা দেখতে হবে যে কোন শক্তি স্তরের d অরবিটাল, তৃতীয় শক্তি স্তরের d অরবিটাল। তাহলে তৃতীয় শক্তি স্তরের d অরবিটালের আগেই দেখব যে আমরা সব সময় দেখতে পাবো যে তার আগে একটি পরবর্তী শক্তি স্তরের s অরবিটালে ইলেকট্রন সংখ্যা লেখা আছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের গেল কি, তৃতীয় শক্তি স্তরের d অরবিটাল। তাহলে তৃতীয় শক্তি স্তরের আগে দেখো আমাদের এখানে কি লেখা আছে, 4s লেখা আছে। তাহলে তৃতীয় শক্তি স্তরে যে d অরবিটালে ইলেকট্রন গিয়েছে তার আগে দেখব যে তার পূর্বে যে পরবর্তী শক্তি স্তরে, তৃতীয় পরবর্তী কি চতুর্থ শক্তি স্তর, পরবর্তী শক্তি স্তরের s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে এটা আমাদের এখন খেয়াল রাখতে হবে। এই তৃতীয় শক্তি স্তর বলে যে আমরা 3s বা 3p এগুলোর দিকে কিন্তু আর দেখব না, দেখব যে 3d তে কতটি আছে এবং 3d এর আগে 4s এর উপরে কয়টি ইলেকট্রন লেখা আছে। তাহলে দুটি আর এখানকার মোট আছে 6টি, এই দুটিকে আমরা যোগ করব। তাহলে আমরা গ্রুপ কত পেলাম, 2 যোগ 6 8। দেখো আয়রন তোমাদের বইয়ে আছে 8 নম্বর গ্রুপে অবস্থিত, ঠিক আছে। 3 জাতীয় মৌল, আমরা 3 ধরনের নিয়ম 3 জাতীয় মৌলতে আমরা তোমাদেরকে দেখাইলাম। এবার তোমরা নিজেরা বাসায় আরো একটু প্র্যাকটিস করবে। এখন কথা আছে, আমরা কিন্তু অরবিটাল পড়েছিলাম তৃতীয় অধ্যায়ে, 4টি অরবিটাল ছিল আমাদের, তাই না, s p d এবং f। তাহলে f যারা আছে তাদেরটা কেন আমাদের বইয়ে দেওয়া নাই, এদেরটা আসলে আমাদের একটি নিয়ম, এবং f অরবিটালে যে মৌলগুলো আছে তাদের
পারমাণবিক সংখ্যা অনেক বেশি এবং তাদের ইলেকট্রন বিন্যাসও দীর্ঘ। এই কারণে আমাদের বই দেখা যাচ্ছে এগুলো দেয়নি, কিন্তু কথা হচ্ছে নিয়ম আমাদের ওই একই। নিয়মটি কেমন? তাদের লাস্ট ইলেকট্রন যাবে এফ অরবিটালে। সে মৌলগুলো কারা? ওই যে আমরা বললাম যে আমাদের একটু আগে যে পর্যায় সারণীর ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড, ওই ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের যে 30টি মৌল আছে এদের লাস্ট ইলেকট্রন সবাই কোথায় যায়? এফ অরবিটালে যাবে। তাহলে আমরা কিন্তু নিয়মটি জেনে গিয়েছি, যেহেতু ওই মৌলগুলাই আমাদের এফ ব্লক মৌল, মানে এফ অরবিটালে তাদের লাস্ট ইলেকট্রন যাবে। এখন বলো দেখি তারা আমাদের কোন গ্রুপে অবস্থান করবে? আমরা কিন্তু একটু আগে চিত্রকে দেখেছিলাম যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড এরা সকলেই 3 নম্বর গ্রুপে অবস্থিত। সুতরাং আমাদের ইলেকট্রন বিন্যাসটা করব, করে কোনো চিন্তা ছাড়াই আমরা লিখবো যে যদি দেখি যে লাস্ট ইলেকট্রন এফ অরবিটালে গিয়েছে তাহলে বুঝবো যে এটি আমাদের তৃতীয় গ্রুপে অবস্থিত। কারণ সকল ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড এরা কিন্তু 3 নম্বর গ্রুপে অবস্থিত, আমরা একটু আগে চিত্রকে দেখিয়েছি এবং তোমরা তোমাদের বইটাতে মিলিয়ে দেখবে। তো এই পেলাম আমরা কি ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখন বলছি আমরা ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর যে মূল ভিত্তি, এটা আমাদের কি? তোমাদের বইয়ে একটি টপিকস আলোচনা করা আছে যে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি। তো ইলেকট্রন বিন্যাস যে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটিকে আমাদের এতক্ষণ যা পড়লাম এটা জানার পরে আর কিছু আমাদের বুঝতে বাকি আছে? দেখো, যখন পর্যায় সারণী তৈরি করা হয়েছে পারমাণবিক সংখ্যার সাথে মিল করে পর্যায় সারণী, আমাদের আধুনিক যে পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার সাথে আমাদের সম্পর্কিত করে তৈরি করা, সেই পারমাণবিক সংখ্যা থেকে আমরা জানতে পারি তার ইলেকট্রন সংখ্যা কত। এবং দেখো এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানতে পারছি যে আমাদের কোন পর্যায়ের মৌলগুলো কোন ধরনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এবং তাদের ওই যে ইলেকট্রন বিন্যাস দেখে আমরা বলতে পারবো যে সেই মৌলটি কোন পর্যায়ে অবস্থিত। এবং একই পর্যায়ে তো আমাদের বিভিন্ন রকমের মৌল আছে, যেমন প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল, চতুর্থ পঞ্চমে আমাদের 32টি করে মৌল, আর 18টি করে মৌল, এবং পঞ্চম এবং ষষ্ঠ এবং সপ্তমে আমাদের কয়টি করে মৌল আছে? 32টি করে মৌল। তো এই যে আমাদের একই পর্যায়ে অনেকগুলো মৌল আছে, তাহলে এখন এক একজন এক এক গ্রুপে, তাহলে গ্রুপগুলো কিভাবে জানতে পারবো? এই ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা জানতে পারছি। তাহলে যে কোনো মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যম দিয়ে আমরা খুব সহজে জানতে পারি। এই কারণে আমরা কি বলছি, পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা ওই টপিকসটুকু পড়বা, পড়লে তোমাদের এই বিষয়ে আরো কিছু ধারণা পেয়ে যাবা, যেটা আমাদের এখন মানে বিস্তারিতভাবে লাইন দিয়ে পড়ানো সম্ভব নয়, সময় পাবো না। এই আমাদের কাছে আলোচনা আছে যে আমাদের ইলেকট্রন বিন্যাস, এখানে মূল কথাটি আছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান আমরা খুব সহজে নির্ণয় করতে পারি এবং জানতে পারি। এবং এটাও জানতে পারছি যে ওই যে তার যদি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি তাহলে সেটাও জানতে পারবো যে তার বৈশিষ্ট্যগুলো কেমন হবে। কারণ একই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য একই ধরন এবং পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাবো তাদের পর্যায়ক্রমে তাদের বৈশিষ্ট্যগুলো কিছুটা পরিবর্তন হবে। তাহলে ওই যে আমরা জানতে পারবো তার বৈশিষ্ট্য কেমন হবে। সুতরাং আমরা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীটাকে আমরা তৈরি করেছি। এরপর আমাদের কি বলছে, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। দেখো এই যে আমাদের পর্যায় সারণী তৈরি করা হলো, এখানেও কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তার ভিতরে প্রথমে আছে হাইড্রোজেনের অবস্থান। আমরা পর্যায় সারণী যখন দেখলাম একটু আগে, সেখানে দেখেছিলাম যে 1 নম্বর যে গ্রুপটা ছিল, 1 নম্বর গ্রুপে সকলেই কিন্তু ধাতু। পর্যায় সারণীর বাম দিকে যারা আছে তারা ধাতু। পর্যায়ক্রমে যতই আমরা ডান দিকে যাই, ওই যে তোমার দেখা যাচ্ছে একদম ডান সাইডে যেটা আছে আমাদের 13, তোমার 13, 14, 15, 16, 17, 18, ওই লাস্টের দিকের মৌলগুলা কিন্তু কিছুটা অধাতু। মানে কি পর্যায়ক্রমে আমাদের যতই বাম থেকে ডান দিকে যায় ততই তাদের ধাতু ধর্ম কমে যায় এবং অধাতুর ধর্ম বৃদ্ধি পায়। ওই ডান দিকের মৌলগুলা কিন্তু আমাদের অধাতু। এখন কথা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন, আমরা জানি যে হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমরা পর্যায় সারণীতে বাম দিকে ধাতুদের উপরে অবস্থান দিয়েছি। ওই যে আমরা দেখবো যে 1 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপের প্রথম সদস্য আছে হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন ব্যতীত তার নিচে আরো যে 6টি মৌল আছে এরা সকলেই কিন্তু কি ধাতু এবং এরা সকলেই ক্ষার ধাতু। আমরা কি দেখি, লিথিয়াম আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সকলেই কিন্তু আমাদের কি ক্ষার ধাতু, কিন্তু একমাত্র হাইড্রোজেনই আমাদের অধাতু। তাহলে অধাতু হওয়া সত্ত্বেও কেন তাকে আমরা প্রথমে আমরা অবস্থান দেব?
এই যে আমরা বললাম হাইড্রোজেনের তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখি। আমরা যে একটু আগে বললাম যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। এই তথ্যটার উপরে ভিত্তি করে আমরা হাইড্রোজেনকে ওই জায়গায় স্থান দিয়েছি। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটি, 1s1। দেখো এই সর্বশেষ ইলেকট্রন কোথায় গেল? s অরবিটালে গিয়েছে এবং s অরবিটালের উপর তার কয়টি ইলেকট্রন? একটি। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের যত সদস্য আছে, লিথিয়াম বলো, সোডিয়াম বলো, এরা সকলেই ইলেকট্রন বিন্যাস করলে দেখব যে এদের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালে ইলেকট্রন গিয়েছে এবং একটি করে ইলেকট্রন অবস্থান করতেছে সেই জায়গায়। তার মানে কি হলো? এই অন্যান্য মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের সঙ্গে তার ইলেকট্রন বিন্যাস মিলে যায়, যে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে এবং সেটি কি হবে? সহজেই সে ওই ইলেকট্রনকে ছেড়ে দিতে চাবে। ধাতুর ধর্ম এটা, সেই ইলেকট্রন ছেড়ে দিতে চায়, বর্জন করতে চায়। তাহলে হাইড্রোজেনও ঠিক একই ধর্ম প্রদর্শন করে। এই কারণে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও তাকে আমরা ধাতুদের সঙ্গে ওই গ্রুপ 1 এবং পর্যায় 1 অবস্থান দিয়েছি। তাহলে এটি আমাদের একটি ব্যতিক্রম যে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও সে ধাতুদের মাঝে অবস্থান পেয়ে গেছে। আরেকটি আছে কি আমাদের হিলিয়ামের অবস্থান। এবার দেখো আমাদের হিলিয়াম, আমরা বলছি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে কত? 2s2। তো এইখানে দেখো এরও তো সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে গেল, তাহলে তো একেও আমরা ওই যে 2 নম্বর গ্রুপ, একটাকে যেমন ম্যাগনেসিয়াম এটা দেখেছিলাম যে 3s2 হলো লাস্টের ইলেকট্রন বিন্যাসটি। লাস্ট ইলেকট্রন যদি আমাদের 3s2 হয়ে যদি 2 নম্বর গ্রুপে অবস্থান পায়, তাহলে এ কেন 2 নম্বর গ্রুপে অবস্থান পাবে না? এখানে আমাদের সমস্যা হচ্ছে এই যে হিলিয়াম, আমরা 2 নম্বর গ্রুপে যে ধাতুগুলোকে পাবো, এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে ধাতুগুলো পাবো, এই ধাতুগুলোর সঙ্গে ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মিলবে, কিন্তু অন্যান্য ধর্ম কিছুই মিলে না। কেমন? আমাদের হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর 2টি ইলেকট্রন থাকার কথা, 2টি ইলেকট্রনই আছে। তার মানে কি তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। সেই ইলেকট্রন নিতেও চায় না, ছাড়তেও চায় না, মানে নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে তাদের ধর্ম মিলে যায়। আবার কি 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। এরা কি করে? খুব সহজেই 2টি ইলেকট্রন ছেড়ে আয়ন তৈরি করে। হিলিয়াম সহজে ইলেকট্রন ছেড়ে আয়ন তৈরি করে না। তার মানে কি আছে? তাদের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 নম্বর গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের সাথে মিললেও আর কোনো ধর্মই তাদের সঙ্গে মিলে না। সকল ধর্মই নিষ্ক্রিয় গ্যাসের অন্যান্য মৌলের সঙ্গে মিলে, অর্থাৎ 18 নম্বর গ্রুপের মৌলগুলোর সঙ্গে মিলে যায়। ওই 18 নম্বর গ্রুপে আমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলো পেয়েছি তাদের সঙ্গে মিলে। সুতরাং হিলিয়ামকে আমরা ওই 18 নম্বর গ্রুপে অবস্থান দিয়েছি। এরপর আমাদের বলছে কি ল্যান্থেনাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারিতে যে মৌলগুলো আছে 15টি মোট 30টি, এদেরকে আমরা মূল পর্যায় সারণীর ভিতরে অবস্থান দিতে পারি নাই। এটি আমাদের একটি মানে কি বলবো, এটা আমাদের সীমাবদ্ধতা যে আমরা একই জায়গায় যদি 15টি মৌলের অবস্থান দিতে চাই তাহলে কিন্তু শুধু উপরের মৌলটি দেখতে পাবো, নিচের একটি মৌল আমরা দেখতে পাবো না। তাহলে ওটার বিকল্প হিসেবে আমরা কি করতে পারি যে নিচে তাদের কেমন ভাবে অবস্থান দেওয়া হয়েছে যেন সকল মৌল সম্পর্কে আমরা ধারণা পাই এবং তাদের সকলকে আমরা যেন দেখতে পাই। যদি আমরা একই জায়গাতে দিতাম তাহলে আমাদের পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হতো। এই কারণে আমরা কি করেছি, তাদেরকে মূল পর্যায় সারণীর নিচে আলাদা একটি ছকে তাদেরকে অবস্থান দিয়েছি। এটি আছে আমাদের ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর অবস্থানের কারণ। তো এইগুলো আমাদের আছে মূলত পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম ঘটনা। আমরা ঢাকা বোর্ড 2020 এর বহু নির্বাচনীগুলো সবাই বাসায় করবে। করার পরে যার যে কটিতে সমস্যা তোমরা ওই কমেন্ট বক্সে লিখে দেবে যে স্যার আমাদের এই উত্তরগুলো আগামী দিন ক্লাসে করিয়ে দেবেন, বা আমি সেটা ক্লাসে করাই বা তোমাদের ওই কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠিয়ে দিই না কেন, তোমরা ওই কমেন্ট বক্সে আমাদের অবজেক্টিভের যে সমস্যা আছে সেগুলো জানাবে। তো থিওরি যেগুলো পড়লাম তোমরা সেগুলো বাসায় ভালো করে পড়বে, জ্ঞানমূলকের জন্য পড়বে। তো ক্লাসটি আশা করি তোমরা খুব ভালোভাবে দেখবে, তথ্যগুলো মুখস্থ করার চেষ্টা করবে, তথ্যগুলো বোঝার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী কিছু অংশ আলোচনা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।